নমস্কার। সিনেমার্গির আরেকটি পর্বে আপনাদের স্বাগত। আজকের আলোচনাটা একটু পুরনো দিনের মতো করেই করব, একটু ফ্রি ফ্লোয়িং রাখবো। এই ইদানিং যেই ভিডিওগুলো আসছিল সেখানে যেরকম একটা ওয়েল রিসার্চ প্যাটার্নে স্ক্রিপ্টেড ভাবে আলোচনাটা হচ্ছিল, আজকের আলোচনাটা সেই রকমভাবে করব না, একটু পুরনো দিনের মতো করে করব। কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত সরকার থেকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডসের লিস্ট তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। এবছর কোন কোন ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে সেগুলো, এবং কোন কোন কলাকুশলী এই পুরস্কারে সম্মানিত হচ্ছে, সেই তালিকাটি প্রকাশ করা হয়েছে। এবং তারপরেই এই তালিকাকে ঘিরে একটি বিবাদ, একটি কন্ট্রোভার্সি শুরু হয়েছে। একটি না, বেশ কয়েকটি কন্ট্রোভার্সি। সেইগুলোর বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার বলে মনে হলো। তো প্রথমেই আমরা আলোচনা করব যে এই বছর ৩৩ বছরের ক্যারিয়ারের পরে শাহরুখ খান প্রথমবার এই জাতীয় পুরস্কার পেলেন। বেস্ট অ্যাক্টরের ন্যাশনাল অ্যাওয়ার্ডটি পেয়েছেন তার ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান ছবিটির জন্য। শাহরুখ খানের এই অ্যাওয়ার্ড প্রাপ্তিটা বেশ অনেক রকম মানে আলোচনা পর্যালোচনা উস্কে দিয়েছে আর কি। এক পক্ষ বলছেন যে শাহরুখ খানকে এতদিন পরে দেওয়ার কী মানে, অনেক দিন আগিয়ে দেওয়া উচিত ছিল। আরেক পক্ষ বলছে যে সত্যি কি এই অ্যাওয়ার্ডে যেই ধরনের শৈল্পিক গুণগত মান দেখার কথা সেইটা দেখেই শাহরুখকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হলো। জওয়ান ছবিতে তার পারফরমেন্স কি সত্যিই সেই রকম মানের ছিল, নাকি এই অ্যাওয়ার্ডটা অনেকটা বেশি রাজনৈতিক কারণে তার ঝুলিতে এসে জুটলো? প্রথমত এই জিনিসটা আমাদের আগে থেকে একটু স্বীকার করে নেওয়া ভালো যে অন্তত গত 10 বছরে এই জাতীয় পুরস্কার যেভাবে যেভাবে যাদের যাদের দেওয়া হয়েছে সেগুলো যে সম্পূর্ণটাই শুধুমাত্র গুণগত মানের ভিত্তিতে, সেটা কিন্তু বলা যাবে না। তার খুব বড় উদাহরণ হচ্ছে 2016 সালে একটি ছবি এসেছিল রুস্তম বলে, এবং সেই ছবির জন্য জাতীয় পুরস্কার পান, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান অক্ষয় কুমার। এবং সে বছরই ইরফান খানের একটি ছবি এসেছিল যার নাম হচ্ছে মাদারি, এবং যারা মাদারি দেখেছেন তারা জানেন যে সেটি হয়তো ইরফান খানের এই যে 30-32 বছর ব্যাপী অভিনয়ের কেরিয়ার, সেই কেরিয়ারে শ্রেষ্ঠতম পারফরমেন্সেসগুলোর মধ্যে কিন্তু এই মাদারিতে তিনি যেই অভিনয়টি করেছিলেন সেটি থাকবে। এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে একটি দৃশ্য যেখানে তার ছেলেকে খুঁজতে তিনি একটি হসপিটালে এসছেন, এবং তিনি তার ছেলেকে খুঁজে পাচ্ছেন না। একটি অ্যাক্সিডেন্টের পরে তিনি এসছেন, খবর পেয়ে যে তার ছেলেও সেই অ্যাক্সিডেন্টে ছিল, এবং সেখানে যেভাবে তিনি ভেঙে পড়েন এবং ছেলেকে না পাওয়ার এবং ছেলে হয়তো কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির অ্যান্টিসিপেশনটা যেভাবে তিনি ফুটিয়ে তোলেন, সেটা হয়তো মানে অভিনেতা হিসেবে আমরা যদি মূল্যায়ন করি তাহলে শ্রেষ্ঠতম অভিনয় নিদর্শনের মধ্যে থাকবে। তা সত্ত্বেও সেই বছর তাকে উপেক্ষা করে সেই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে। এবং তার কয়েক বছর পরেই আরেকটি এরকম ঘটনা ঘটে, যে বছর আমরা দেখি যে আন্ধাধুনের জন্য আয়ুষ্মান খুরানাকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়। আন্ধাধুন নিঃসন্দেহে খুবই এঙ্গেজিং এবং এনজয়েবল একটি ছবি, কিন্তু সেখানে আয়ুষ্মান খুরানার যে পারফরমেন্স, অভিনয় দক্ষতার গভীরতা কি সেটা খুব বেশি রকমভাবে স্পর্শ করতে পারছে? এবং সে বছরই উরির জন্য জয়েন্টলি বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড দেওয়া হয় ভিকি কৌশলকে। এবং ভিকি কৌশলের ব্যাপারে এইটুকু বলাই বাহুল্য যে তিনি অত্যন্ত ভালো একজন অভিনেতা, কিন্তু তার অভিনীত রমন রাঘব ছিল, মাসান ছিল, এমন অনেক ছবি ছিল যেগুলো হয়তো তার অভিনয় দক্ষতার খুব উচ্চতর একটা নিদর্শন বহন করে। উনি ছবিটির জন্য যেই পুরস্কারটি তিনি পেলেন সেটা কি শুধুমাত্র অভিনয় দক্ষতার জন্য পেলেন, নাকি সেটা কোনো একটা রাজনৈতিক মতাদর্শকে ভালোভাবে সেই ছবিতে ফুটিয়ে তোলার একটি পুরস্কার? তো এই প্রশ্ন তো থাকবেই, এবং খুব ভালোভাবে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডসে যেই ধরনের পুরস্কার যাদের যাদের দেওয়া হচ্ছে সেই জিনিসগুলো খুব একটা কোনো শৈল্পিক মান অথবা গুণগত মানের ভিত্তি থেকে দেওয়া হচ্ছে বলে মনে হয় না। একটা সময় অবশ্যই ছিল যখন সেটা দেওয়া হতো। উত্তম কুমার প্রথম অভিনেতা ছিলেন যিনি বেস্ট অ্যাক্টর পেয়েছিলেন নায়ক এবং অ্যান্টনি ফিরিঙ্গির জন্য।
আস্তে 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 এই ন্যাশনাল অ্যাওয়ার্ডসের যে বিশ্বাসযোগ্যতা সেটা ক্ষয় হতে শুরু করেছে, এবং এখন এই পুরস্কারটি মোটেই এমন ট্যালেন্টদের খুঁজে খুঁজে দেওয়া হচ্ছে না যারা সত্যি তাদের নিজ নিজ ক্ষেত্রে, মানে শিল্পের নিজ নিজ ক্ষেত্রে একটি বিশেষ ছাপ রেখেছেন, বরং এমন এমন লোকেদেরই দেওয়া হচ্ছে যারা কিনা এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাসীন দলের যে রাজনৈতিক এজেন্ডা সেটাকে সাপোর্ট করছেন। তার আরেকটি খুব বড় নিদর্শন হচ্ছে যে কেরালা স্টোরিকে এই বছরের শ্রেষ্ঠ পুরস্কারের ভূষিত করা হয়েছে। কেরালা স্টোরির ব্যাপারে অল্প বিস্তরে যারা জানেন তারাও যেটা জানেন যে কেরালা স্টোরিতে যেই বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলোর ফ্যাকচুয়াল এভিডেন্স নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, ইনঅ্যাকিউরেসি অনেকে পয়েন্ট আউট করে দেখিয়েছেন, এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই মনে হয়েছে যে কোনো একটি সম্প্রদায়কে এখানে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে, মানে কোনো একটি সম্প্রদায়কে এখানে খারাপ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো বিষয়বস্তুর ভিত্তিতেই তো এই ছবিটিকে এই ধরনের একটি কম্পিটিশানে পার্টিসিপেট করতে দেওয়া উচিত না। যদি না সত্যি সত্যি সেই ছবির যা বিষয়বস্তু বা যেভাবে সেটাকে দেখানো হচ্ছে সেটি কোনো না কোনো একটা রাজনৈতিক সুবিধা এই অ্যাওয়ার্ডটা যারা দিচ্ছেন তাদের এনে দেয়। সুতরাং ন্যাশনাল অ্যাওয়ার্ড অথবা জাতীয় পুরস্কারকে যে একটা সময় একটা অন্য চোখে দেখা হতো, যে এখানে সত্যি সত্যি শিল্পের কদর করা হয় এবং গোটা দেশ থেকে বেছে বেছে তাদেরই এই পুরস্কার দেওয়া হয় যারা সেই বছর তাদের নিজ নিজ ক্ষেত্রে সব থেকে উৎকৃষ্ট কাজটি করেছেন। এখন সেই পদ্ধতিটা আর ফলো করা হচ্ছে না, বোঝাই যাচ্ছে। এই আলোচনার পাশাপাশি আরেকটি আলোচনা উঠে এসছে গত কয়েকদিনে, সেটি হচ্ছে যে এই ন্যাশনাল অ্যাওয়ার্ডারি কমিটির মানে জুরির যে কমিটি, সেখানে উপস্থিত একজন জুরি, বাংলা থেকে একজন জুরি একটি সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে যেই ধরনের বাংলা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য জমা পড়ছে সেটি দেখে সেই কমিটির মনে হচ্ছে যে সেই ছবিগুলি বাকি যে রিজনাল ছবিগুলো বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেই ধরনের ছবি উঠে আসছে তার সাথে কম্পিট করার মতো যোগ্যতা এই বাংলা ছবিগুলোর নেই। এবং এটা নিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যারা আর কি কর্মরত পরিচালক বা অভিনেতা বা অন্যান্য প্রফেশনে যারা রয়েছেন তাদের মধ্যে একাংশ খুবই ক্ষুব্ধ এবং হার্ট হয়েছেন আর কি, যে এমন কথা কেন বলা হলো। কারণ সেখানে বলা হয়েছে যে বাংলা ছবির মধ্যে বৈচিত্র্যের অভাব, যেই ধরনের লোকেশনগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো রিপিটিটিভ এবং ঘরের মধ্যে বন্দি হয়ে পড়ছে বেশিরভাগ কাহিনী, এবং সম্পর্কের যে জটিলতা, বেশিরভাগ ছবি সেই ধরনের বিষয়গুলোকে নিয়েই মানে তৈরি হচ্ছে আর কি। তো এটা কতখানি সত্যি একেবারে ফেলে দেওয়ার মতো কথা তো নিশ্চয়ই নয়, কারণ আমরা যদি গত কয়েক বছরে উঠে আসা বাংলা এই আর্ট ছবির কথাই বলি, একদম মেন স্ট্রিম ছবির কথা না বলি, সেগুলো কি সত্যি সত্যি ইন্টিরিয়ার লোকেশন কেন্দ্রিক নয়? বেশিরভাগ ছবি কি ঘরের ভেতর তৈরি হচ্ছে না? বেশিরভাগ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন যদি আপনি সহজ পাঠের গল্পের কথা বলেন বা দোস্তজির কথা বলেন, এরকম 3-4টে ছবির কথা বলেন যেগুলোর এক্সটেন্সিভ আউটডোর শুটিং হয়েছে, তাহলে এই আর্গুমেন্টটার কোনো মানে নেই। আপনাকে দেখতে হবে যে বেশিরভাগ ছবি কি এই ক্যাটাগরিতে পড়ছে, বেশিরভাগ ছবি কি সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হচ্ছে না। এখানে এটা বলার উদ্দেশ্য এই নয় যে সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হওয়া ছবির কোনো মানে নেই, কারণ আমাদের যারা স্টলওয়ার্ড ভারতীয় সিনেমা এবং বাংলা সিনেমার মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে ঋত্বিক ঘটকই বলুন অথবা পরবর্তীকালে মৃণাল সেনের যে ছবি, সেখানে মানে মানুষে মানুষের যোগাযোগ এবং সম্পর্কের অন্তর্দ্বন্দ্ব দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু শুধুমাত্র কি সেই ধরনের ছবি এরা বানিয়েছেন? মৃণাল সেন তো ক্যালকাটা ট্রিলজি বানিয়েছেন, যেখানে তিনি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়, ছুটে বেরিয়েছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, একটা নতুন ভাষা তৈরি করেছেন মানে ফিল্ম ভিজুয়ালসের। সেইটা তো আমরা মানে সেই ধরনের এক্সপেরিমেন্ট কি আমরা এখন দেখতে পাচ্ছি? অথবা সত্যজিৎ রায়েরও যদি আমি প্রতিদ্বন্দ্বী ছবির কথা বলি, অথবা হীরক রাজার দেশে ছবির কথা বলি, অথবা অশনি সংকেত ছবির কথা বলি, যেগুলো শুধুমাত্র মানুষে মানুষের সম্পর্ক নিয়ে নয়, সেগুলো অনেক বেশি সামাজিক বিষয়বস্তু তুলে আনার চেষ্টা করছে। তার মধ্যে অনেক নতুন নতুন আমরা টেকনিক্যাল এক্সপেরিমেন্ট দেখতে পাচ্ছি, ফিল্ম মেকিং রিলেটেড এক্সপেরিমেন্ট। এবং ঋত্বিক ঘটকের ছবির কথা তো বললামই না, তার যে ক্যানভাস, তার যেভাবে শট নেওয়া, তিতাস একটি নদীর নাম আপনি যদি দেখেন, তার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজই একদম
এই ধরনের ছবির মতো নয়। অবশ্যই সম্পর্ক নিয়ে ছবি হবে, অবশ্যই একটি বাড়ি কেন্দ্রিক ছবি হবে, কিন্তু অন্যরকম ছবিও কেন হবে না? এটা একটা বড় প্রশ্ন, এটাকে এড়িয়ে যাওয়ার উপায় নেই। অন্যান্য প্রদেশে যেই ধরনের ছবি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে তো এই বিষয়গুলো রয়েছে, যে নতুন নতুন লোকেশনস, নতুন নতুন ভিজুয়ালস, নতুন নতুন ধরনের বিষয় নিয়ে ছবি হচ্ছে। সুপার বয়েজ অফ মালেগাঁও বলে যে ছবিটি এসছে, অথবা 12th ফেল বলে যদি আমরা এই ছবিটির কথা ধরি, এগুলো তো এমন বিষয়বস্তু নিয়ে যেগুলো নিয়ে বাংলায় ছবি হচ্ছে না। বাংলাতে তো WBCS হয়, সেটা নিয়ে একটা ছবি কেন হচ্ছে না? যে এই WBCS এর প্রিপারেশন নেওয়ার সময় মানুষের কী ধরনের অন্তর্দ্বন্দ্বের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, অথবা বাংলাতেও তো অনেক মানুষ রয়েছে যারা ছবি বানাতে উৎসুক, তো তাদের যেই স্ট্রাগলটা সেটা নিয়ে তো সেইভাবে ছবি হচ্ছে না। এরকম অনেক বিবিধ বিষয় রয়েছে যেগুলো নিয়ে ছবি হতে পারে কিন্তু হচ্ছে না। সুতরাং এই যেই কথাটি এই জুরি মেম্বার বলেছেন সেটি একেবারে ফেলে দেওয়ার মতো নয়। এবং এই ধরনেরই একটি কথা প্রতিধ্বনিত হয়েছিল গত বছরের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বেঙ্গলি প্যানোরামার যিনি চিফ জুরি মেম্বার ছিলেন তার কথাতেও। হয়তো আপনাদের মনে পড়বে যে তিনিও বলেছিলেন যে কম্পিটিশনে যেই ধরনের ছবি এসেছে তিনি তাতে খুব একটা খুশি নন। সারা দেশব্যাপী যে ধরনের ছবি তৈরি হচ্ছে সেটি একটু খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে আমাদের বাংলা ছবি কিন্তু ভ্যারাইটিতে সত্যিই পিছিয়ে পড়ছে। আমার মনে হয় যে এই কথাগুলো নিয়ে রাগ করা বা অভিমান করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আর কীভাবে আমরা আমাদের ছবিকে আরও উন্নত করতে পারি সেই চিন্তাটা শুরু করা আর কি। এই আমার বক্তব্য ছিল এই রিসেন্ট বিষয়টি নিয়ে। আপনাদের কি বক্তব্য এই ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে, এবং যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, যে ছবিগুলো পাচ্ছে, আপনারা একটু কমেন্টের মাধ্যমে লিখে জানান। এবং তাছাড়া আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আসছে সেগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইচ্ছে হলে জয়েন বাটনটি ক্লিক করে চ্যানেল মেম্বারশিপ নিন, কারণ মেম্বারদের জন্য আরও অন্যরকম কিছু কিছু ভিডিও আমরা নিয়ে আসবো যেটা শুধুমাত্র মেম্বার্স অনলি হবে আগামী দিনে। ভালো থাকবেন, পাশে থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।